ওয়েট করো, কথা বলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে বিশেষ গার্ডিয়ানের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে সমাস। মানুষ কথায় কথায় বলে সমাস শিখতে লাগে নাকি 6 মাস। আমরা আজকে সমাসের 6 মাস লাগাবো না, অর্থাৎ একটা ক্লাসে কিভাবে সমাস কমপ্লিট করা সম্ভব আমরা সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো সুতরাং আমরা এখন সমাসটা শুরু করব। কারণ সমাস মুখস্থ না হওয়ার একটা কারণ আছে, বড় কারণ বলবো সেটা আপনাকে। সেটা হলো আপনাদের মধ্যে কেউ একজন শুধু আমাকে বহুব্রীহির প্রকারগুলোর নাম বলেন। বললেন বহুব্রীহি কয় প্রকার, একটু বলতে পারবেন? বলেন তো বহুব্রীহি কয় প্রকার। এই যে এখন দেখেন আপনি ঘাটতিটা কোথায়, প্রকারের নামটাই মুখস্থ নেই আপনার, তাহলে আপনি সমাস কেমনি পারবেন আপনি বলেন। সুতরাং আজকে আমাদের এই প্রকার মুখস্থ হবে। এবং সমাস থেকে কি কি প্রশ্ন আসে জানেন? একটা সুবিধা আছে, সেটা হলো যে চির সুখী, চিরকাল বেপিয়া সুখী, এটি কোন সমাসের উদাহরণ বা কোন সমাজের দৃষ্টান্ত, এটা একটা প্রশ্ন হয়। তারপরে আপনি দেখেন আরেকটা হয় নিচের এই সমাসটির কোন পদ প্রধান, কোনটি পূর্বপদ প্রধান সমাস, কোনটি পরপদ প্রধান সমাস, কোনটি উভয়পদ প্রধান সমাস। এখান থেকে অনেক প্রশ্ন হয়, অনেক অনেক অনেক। ঠিক আছে? তাহলে আমরা একটু আমাদের যে প্রবলেমটা ছিল একটু এটা করলাম। এর আগে ক্লাস দেওয়া হয়েছে, সমাসের ক্লাস দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু তারপরেও ইনবক্সে আমরা প্রচুর পাচ্ছিলাম যে সমাসটা আমাদের ক্লিয়ার হয়নি। আচ্ছা, এবং এই কারণে আপনার দ্বারস্থ হলাম যে সমাসটা আজকে আমাদের মোটামুটি 6 প্রকার না 4 প্রকার, কি নতুন ব্যাকরণ পুরন ব্যাকরণ কি কি ঝামেলা আছে, এটা নিয়ে যেন সমাজটা নিয়ে আজকের পর থেকে যেন ছেলেমেয়েরা এটা বলতে পারে যে আজকের ক্লাসের পরে সমাজটা আর কারো টেনশন নেই। সুতরাং সবাই লাইভটা একটু শেয়ার করে দেন এবং স্যার ক্লাস করেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই লাইভটা একটু শেয়ার করে দেন যেন অন্যরা সহজে দেখতে পারে, যেন অন্যরা সহজে বুঝতে পারে। চলে যাবে। আচ্ছা, তাহলে সমাজটা আমার শুরু করতেছি কিন্তু ভাইয়া। রেডি? তাহলে একটু লিখতে হবে বেশি, কথা হবে কম আজকে, সমস্যা নেই তো? মনোযোগটা হবে পড়ার দিকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন থেকেই যায় যে আমি নতুন বই থেকে নিব না পুরান বই থেকে পড়বো, কোন জায়গা থেকে আসলে পড়বো, তাই না? আচ্ছা, নতুন বই যে 4 প্রকার, পুরানো বই 6 প্রকার, কোনটা পড়বো? এখন একটা কথা আমি আপনাকে বলি, সেটা হলো যে প্রশ্ন যেটা আসে এখন পর্যন্ত যত প্রশ্ন আসে সব কিন্তু পুরাতন বই থেকে আসতেছে। আপনি দেখেন নতুন বইয়ে হাফ পৃষ্ঠা আলোচনা করার পর আর কিছু নেই। সন্ধি দেখেন, সমাস বলেন, প্রত্যয় বলেন, কারক বলেন, একটু আলোচনা করে একটা বিতর্কের সৃষ্টি করে আর কিন্তু আলোচনা নেই। আর আসতেছে সব পুরান বই থেকে। সেই ক্ষেত্রে আপনাকে এখন পর্যন্ত পুরান বইকে প্রাধান্য দিতে হবে। শুধু 2টা জায়গায় নতুন বই শরণাপন্ন হবে। ভাষার জগতে বাংলার স্থান কত, আগের বইয়ে 4র্থ, এবার 6ষ্ঠ, ওইটা মাথায় রেখেন শুধু। আর বিরাম চিহ্নের বিষয় আপনাকে নতুন বই দ্বারস্থ হতে হবে। আর আরেকটা হলো পদ আছে না, পদ, এই ক্ষেত্রে আপনি নতুন বই থাকবেন যোজক্ষী। ঠিক আছে? ওই জায়গাগুলো ওইটা নিয়ে পরে কথা হবে। তাহলে আমি সমাজ শুরু করতে পারি যদি আপনার অনুমতি দেন। আগে একটু লিখতে হবে, এই অংশটা লেখেন আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সমাস লেখা না বোঝা গেলে বলবেন আপনারা, অনেকে জানেন যে আমার হাতে ব্যথা, লিখতে একটু কষ্ট হয়, এরপর না বোঝা গেলে বলবেন। দেখেন কি অবস্থা। সমাস শব্দের অর্থ, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। আর যেহেতু আমরা মোবাইল থেকে নেই, একটু ক্যামেরা লেন্স একটু কম হবে, পটটা একটু বড়, সেই হিসেবে তারপর না বুঝলে বলবেন। অক্ষরটা একটু বেশি ছোট দেখা যাবে, আপনারা দেখেন ডিসপ্লে মোবাইলে সুতরাং একটু ছোটই দেখা যাবে। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। দেখেন সংক্ষেপণ, ক্ষমা, মিলন, মিলন, এক অধিকরণ। সমাস শব্দ অর্থ সংক্ষেপণ, মিলন, এক অধিকরণ। কতগুলো পদ মিলে, দেখেন কতগুলো পদ মিলে
এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। যোগকে বলা হয় সমাস। এবার সেই সমাসটা কি দেখেন, যেমন এখান থেকে আরো কিছু বিষয় আপনাকে শিখতে হবে। সমস্ত পদ কি, ব্যাস বাক্য কি, বিগ্রহ বাক্য কি, পূর্বপদ কি, পরপদ কি, মধ্যপদ কি, কোনটা প্রধান, আমি একবারেই তুলোধন করে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখেন যেমন এই যে এটা হলো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, ঠিক আছে। আর এটা কি হলো দেখেন, এটা হবে, আমি আগে বুঝিয়ে নিই। দেখেন এই যে দম্পতি, এই দম্পতি কিন্তু হলো সমস্ত পদ। এটা আমি ভাঙাই, এটা ভাঙালে কি হয়, জায়া, জায়া হলো স্ত্রী, হ্যাঁ, জায়া ও পতি, দম্পতি। এটা হলো ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এইটা হলো পূর্বপদ, এটা হলো উত্তরপদ বা পরপদ, আর এই প্রতিটি পদই হলো সমসমান পদ। তাহলে দেখো এইটা হলো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এটা বাঙালি কি হবে, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর আবারও বলি, প্রথম যে পদটা থাকবে সেটা পূর্বপদ, শেষেটা উত্তরপদ বা পরপদ, আর পর হলো সমসমান পদ। আমি শুরু থেকে একটু আসতেছি, আমি পুরোটা নিয়ে এখন কথা বলবো। এটি ফাইনাল কিন্তু, রেডি? আর এখন কেউ লিখবেন না, আপনারা সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা একটু জানাবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন, ক্লাস কেমন লাগে আপনাদের সেটা পরে জানাবেন, ওকে? এই ক্লাস তো শুরু হলে মাত্র, শেষ ভালো যাক, সব ভালো তার। দেখেন সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ হয়, মিলন হয়, একপদীকরণ হয়। স্যার তাহলে তো সন্ধি শব্দের অর্থ মিলন, এর সাথে তফাৎ কি? সন্ধিটা হলো ধ্বনির মিলন, বর্ণের মিলন, আর সমাস হলো শব্দের মিলন, পদের মিলন। তাহলে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একপদীকরণ, ঠিক আছে। কতগুলো পদ মিলে এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। তাহলে কতগুলো পদ মিলে এক পদে পরিণত হলে কি হবে? সমাস হবে। যখন সমাসবদ্ধ অবস্থায় পদটা থাকবে এর নাম হলো সমস্ত পদ। সমাসবদ্ধ পদটার নাম কি? সমস্ত পদ। আর এটা ভাঙালে কি হবে? এটা ভাঙালে অনেক কিছু হবে। এটা ভাঙালে ব্যাস বাক্য হবে, এটা ভাঙালে বিগ্রহ বাক্য হবে, এটা ভাঙালে সমাস বাক্য হবে, একই কিন্তু সবই। এখন দেখেন এই বিগ্রহ বাক্যে বা ব্যাস বাক্যে বা সমাস বাক্যে যাই বলেন, এই প্রথম পদটা হলো পূর্বপদ, এর উপরে কিন্তু সমাসের ভবিষ্যৎ। এই অংশটুকু না বুঝলে অঙ্কের সূত্রের মতো বাকি সব বৃথা। আর এটা হলো উত্তরপদ বা পরপদ, বাট প্রতিটি পদে এক একটা সমসমান পদ। যদি বলা হয় আর একটু ক্লিয়ার করে দিব, দেখেন তাহলে এই অংশ বুঝতে হবে আমাকে, তাহলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা এই রেকর্ডটা আবার পরে দেখে নিতে পারবেন এই ক্লাসটা। দেখেন ধরেন এই যে দেখেন, সরি আমি আগে কালারটা একটু করে নেই। দেখেন এই একটু বড় করে লিখলাম যেহেতু জায়গা আছে। এখন নাক, কান, গলা। দেখেন এই নাক আগে থাকার কারণে সে হলো পূর্বপদ, সে কি বলেন তো? সে হলো পূর্বপদ। কান মাঝে থাকার কারণে সে হলো মধ্যপদ, আর গলা শেষে থাকার কারণে সে হলো উত্তরপদ বা পরপদ। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, দেখেন সামনের দিকে এই যে নাক একটা সমসমান পদ, এই যে নাক একটা সমসমান পদ, কান একটা সমসমান পদ, গলা একটা সমসমান পদ, এগুলো সবই সমসমান পদ। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে সমসমান পদ কি, পূর্বপদ কি, ব্যাস বাক্য কি, সমাস বাক্য কি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার আসেন বোর্ডের দিকে তাকান। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আসেন সমাজকে কয় ভাগে ভাগ করা যায়।
আর সমাস কয় প্রকার, দুইটা দুই রকম কিন্তু। দেখেন, সমাসকে 4 ভাগে ভাগ করা যায়। স্যার এটা আবার কি হবে? সারা জীবন শুনে আসলাম সমাস 6 প্রকার, না, সমাসকে 4 ভাগে, এটা ভাগে ভাগ করা যায়। কি হবে সেটা কি লক্ষ্য করেন। এক, দেখেন, উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান যখন হবে, এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। কি হবে সেটা যাচ্ছি, আগে মুখস্থ, পরে একদম ক্লিয়ার। দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব বানানটাও খেয়াল রাখবেন, কারণ এটাও পরীক্ষায় আসছে। উভয় পদ প্রধান দ্বন্দ্ব। 2, পর পদ প্রধান। পর পদ প্রধানটা কি দেখেন, দ্বিগু, দ্বিগু তৎপুরুষ, দ্বিগু তৎপুরুষ ও কর্মধারায়। দ্বিগু তৎপুরুষ ও কর্মধারায়। 3 নাম্বার দেখেন, পূর্বপদ প্রধান। পূর্বপদ প্রধান, এটা হলো অব্যয়ীভাব সমাস। উভয় পদ পূর্বপদ প্রধান অব্যয়ীভাব সমাস। আর 4 উভয় পদ বহির্ভূত। উভয় পদ বহির্ভূত অন্য পদ প্রধান, এটা হলো বহুব্রীহি সমাস। এটা হলো বহুব্রীহি সমাস। ঠিক আছে, তাহলে সমাসকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কোন সমাসের পূর্বপদ প্রধান, কোন সমাসের পরপদ প্রধান, কোন সমাসের উভয় পদ প্রধান, কোন সমাসের একটাও প্রধান না। এখন প্রথমবার আগে একটু বুঝে নাও ভাইয়া। এই যদি আসে দ্বন্দ্ব সমাসের কোন পদ প্রধান, দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান। দ্বিগু পরপদ, তৎপুরুষ পরপদ, কর্মধারায় পরপদ। একটা কথা মনে হতে পারে, স্যার 3টাই তো পরপদ প্রধান, তাহলে আমি বুঝবো কি হবে, সেটা আসতেছে। অব্যয়ীভাব উভয় পূর্বপদ প্রধান, আর বহুব্রীহি একটাও প্রধান না। আমি তোমাকে একটা বিগত বছরের প্রশ্ন খুলে দেখাবো। প্রশ্ন এসেছিল, দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি? দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি? দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হলো দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হলো বহুব্রীহি সমাস। কারণটা কি? কারণ দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান, বহুব্রীহি একটা প্রধান না। অব্যয়ীভাব পূর্বপদ প্রধান, দ্বিগু তৎপুরুষ কর্মধারায় পরপদ প্রধান, এগুলো তোমাকে একটু দেখতে হবে। ওকে ভাইয়া, তাহলে এই পর্যন্ত। এবার আমি সমাসের শ্রেণী যাচ্ছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। অজস্র কমেন্ট হয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, সমাস 6 প্রকার। তাহলে সমাসকে ভাগ করা যায় 4 ভাগে। আর সমাস কয় প্রকার? এবার সমাস 6 প্রকার। আপনি খালি একটু কমেন্ট গুলো দেখেন, ওটাই নিব, ওই যে সমাস 4 প্রকার। সমাস সমাস কয় প্রকার? সমাস 6 প্রকার। কি কি? 1 দ্বন্দ্ব, 2 দ্বিগু, 3 তৎপুরুষ, 4 কর্মধারায়, 5 অব্যয়ীভাব, 6 বহুব্রীহি। আজকে সমাজকে একদম আমরা তুলোধুনো করে দেবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে পড়ার সমাজকে ঝামেলা হবে না। আমার আস্তে আস্তে তো পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের থাকতে হবে শেষ পর্যন্ত। একটু পরে ধৈর্য, কারণ অনলাইনে তো এত সময় ধৈর্য রাখা যায় না, অনেকে চলে যায়। তখন আমরা কি একটু তাড়াহুড়ো করতে যাই, তাড়াহুড়ো করতে গেলে শেষ দিকে তখন না ভালো করে বোঝানো যায় না। সেই ক্ষেত্রে একটু রিকোয়েস্ট হলো আপনারা একটু ধৈর্য ধরে দেখতে। ঠিক আছে, দ্বন্দ্ব, দ্বিগু, এবার দ্বন্দ্ব সমাস।
বলেন তো, না দেখে বলবেন। এবার দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? মনে আছে? উভয় পদ প্রধান। দ্বিগু পরপদ, তৎপুরুষ পরপদ, কর্মধারায় পরপদ। অব্যয়ভাব কোন পদ প্রধান বলেন তো? পূর্বপদ। আর বহুব্রীহি একটাও না, উভয় পদ বহির্ভূত, অন্য পদ প্রধান। অব্যয়ভাব কি? পূর্বপদ আর বহুব্রীহি উভয় পদ বহির্ভূত, অন্য পদ প্রধান। দ্বন্দ্ব দেখবেন, দেখেন। পিতা মাতা প্রধান কে বলেন তো? পিতা মাতা প্রধান কে? পিতা না মাতা? বলেন, পিতা মাতা প্রধান কে? উভয় প্রধান। এই যে উভয় প্রধান বলে এটা দ্বন্দ্ব সমাস। পিতা মাতা উভয় প্রধান বলে দ্বন্দ্ব সমাস। তাড়াহুড়ো নাই, যতক্ষণ সময় লাগে সমাজটা খুব ভালো করে বুঝবেন। রাত 12টা বজে 1টা বজে সমাজ শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে পিতা মাতা উভয় প্রধান, এখন জেনে গেলাম এটা দ্বন্দ্ব সমাস। এবার ভালো করে দেখেন বোর্ডের দিকে। 80-20 দেখেন, 80-20 দেখেন কিভাবে সমাস পদ প্রধান থেকে নির্ভর করে। 80 কি জানেন? 80 হলো দাঁত, আর 20 হলো যেটা খেলে মানুষ মারা যায়। তাহলে 80-20 কি? 80-20 হলো সাপ। তাহলে পূর্বটা বোঝাচ্ছে না, পরপদও বোঝাচ্ছে না, অর্থাৎ উভয় পদ বহির্ভূত, অন্য পদ প্রধান। এটা হলো বহুব্রীহি সমাস। ওকে, এবার দেখেন জানো মানে কি? জানো, জানো মানে কি? হাঁটু। তুমি আমার জানো মানে কি? তুমি আমার হাঁটু, তাই না? জানো মানে কি? হাঁটু। তাহলে তুমি আমার জানো মানে কি? তুমি আমার হাঁটু। তাহলে জানো মানে যদি হাঁটু হয়, তাহলে দেখেন জানো কিন্তু সব একটা পূর্ণাঙ্গ শব্দ, কিন্তু এর আগে আ জানো বস্তু। দেখেন আ জানো মানে কি? অর্থটা হয়ে গেল কি? হাঁটু পর্যন্ত। অর্থাৎ পূর্বপদ এই আ বসে পুরো সমাসটাকে, সে এই বাক্যটাকে অর্থটাই বলতে ফেললো। এই জন্য এটাকে ধরা হয় পূর্বপদ প্রধান অব্যয়ভাব সমাস। পূর্বপদ বসার সাথে দেখেন কেউ কিন্তু ঝামেলাটা করলো না, ও আগে বসেই পুরোটাকে চেঞ্জ করে ফেললো, পুরো কালারে চেঞ্জ করে ফেললো। আর জানো জানো, এই জন্য এটাকে পূর্বপদ প্রধান ধরা হয়, এটা অব্যয়ভাব। তাহলে উভয় পদ যখন প্রধান হবে তখন হবে দ্বন্দ্ব। একটাও যখন প্রধান না হবে, এরকম দেখেন 80-20। এই যে বিনা পানি, ভালো করে খেয়াল করেন, সরি আমি আবার এই যে হোয়াইটটা নিচ্ছি। এই দেখেন, এই যে বিনা পানি, বিনা মানে কি জানেন? বাদ্যযন্ত্র। আর পানি মানে কি? হাত। তাহলে বিনা পানি, এটা হলো সরস্বতী দেবী। তাহলে যার হাতে বিনা সেটা না বুঝে কাকে বোঝাচ্ছে? সরস্বতী বোঝাচ্ছে, বিনা পানি। তারপরে হলো 80-20 বিনা পানি। এরপরে আরো 80, আরো দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, বহুব্রীহি দেখেন, বহু মানে কি? অনেক, আর ব্রীহি হলো ধান। কিন্তু অনেক ধান না বুঝে আপনি কি বুঝতেছেন বলেন তো? আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতেছেন বহুব্রীহি শব্দ হলো জমিদার। তাহলে পূর্বপদ পরপদ কিছুই না বুঝে বুঝাচ্ছে জমিদারকে। বিনা পানি সরস্বতী বানানটা একটু দেখে নিয়ে বুঝাচ্ছে সরস্বতীকে। তাহলে একটাও যখন বোঝাচ্ছে না, তখন সেটা বহুব্রীহি সমাস। এটা মাথায় রাখেন, মাইন্ড ইট। তারপরে আমাদের দেখেন সমাস আমরা চলছে এখন বিশ্লেষণ করবেন ইনশাআল্লাহ। এটা চাইলে স্ক্রিনশট দিতে পারেন, চাইলে লিখতে পারেন, চাইলে কোনো কথা বলতে পারেন প্রাণ খুলে। অজস্র কমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে দাঁড়ালে একটা মন ভালো হয়ে যাবে। কবির বই পাশে ঢোকার সাথে সাথে একটা স্পেশাল কফি দেখে, বুঝছেন? অসাধারণ কফি। আমি দেশে বিদেশে অনেক কফি খেয়েছি, কিন্তু এরকম স্বাদ কখনো হয়নি। তো আপনাদের নিয়ে খেতে পারলে ভালো ছিল, কিন্তু কি করে সম্ভব? সমাজটা দিকে অত খেয়াল করেন। এটা হয়ে গেছে আশা করি, আলহামদুলিল্লাহ। শুরু হচ্ছে কিন্তু দেখেন, বিসমিল্লাহ। আপনাদের যারা অনেক ভালো বা অ্যাডভান্স লেভেলের, তাদের জন্য আমি বলি যে তারা তো শিখিয়ে বলছে দরকার কি, একেবারে রুট লেভেল থেকে আমরা শুরু করবো। একেবারে ধরেন সমাজশাস্ত্রে প্রথম শিখতেছি, এরকম একটা কথা বলবেন। বিভক্তিগুলো কি মুখস্থ আপনাদের? যে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী বিভক্তিগুলো মনে আছে কিনা? ওইটা লাগবে কিন্তু একটু, তাহলে কষ্ট হয়ে যাবে সমাজটা। মনে না থাকলে আমি মুখস্থ করে দেবো, টেনশন নেই। এটা দেখেন
এটা বহুব্রীহি, মনে আছে? বহুব্রীহি। এটা দ্বন্দ্ব, এটা দ্বন্দ্ব, এটা দ্বিগু, এটা তৎপুরুষ, এটা কর্মধারয়, এটা অব্যয়ীভাব, আর এটা বহুব্রীহি। তাহলে একটু আমার সাথে বলেন, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব, বহুব্রীহি। দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব, বহুব্রীহি। ওকে, এবার আসেন আমি কিভাবে আইডেন্টিফাই করবো স্যার। প্রথম রাউন্ড শুরু হচ্ছে কিন্তু। দ্বন্দ্ব সমাসে উভয় পদের মধ্যে ও বসবে, এবং আর অনেক কিছু হতে পারে, এগুলো এখন আর হয় না। এবং আর এগুলো সাধারণত বাক্যের মধ্যে হয়, আর এটা যেহেতু পদের মধ্যে, সেই ক্ষেত্রে এটাকে ও ব্যবহার করা হয়। দেখেন, দ্বিগু চিহ্ন কি হবে? দ্বিগু পূর্ব পদের সংখ্যা থাকবে, একটু পরে এটা হয়তো মুছে ফেলবো, আর পর পদের সমাহার হবে, এটা দ্বিগু। তৎপুরুষে যেটা আপনি চিনবেন, পূর্ব পদে বিভক্তি লোপ পাবে, পূর্ব পদে বিভক্তি লোপ পাবে, বিভক্তি লোপ পাবে। যদি আপনারা আমার হাত লেখা না বুঝেন, সেইটা আমরা বুঝছি। কর্মধারাটা কি বুঝো? কর্মধারায় সাধারণত এটা একটু ডিটেলস বুঝাবো আপনাদের, তবে এই যে যা, তা, যে, সে, যিনি, তিনি, যেই, সেই, যার, তার, এগুলো থাকে। আর কর্মধারাটি নিয়ে ডিটেলস আলোচনা হবে সবার আগে। অব্যয়ীভাব, এটা চিহ্ন কি দেখেন? এটা সাধারণত বিশেষ্য বিশেষণ অন্যান্য পদে এটা যাচ্ছে। অব্যয়ীভাব দেখেন, পূর্বপদে আ, প্রতি, এই কটা মনে রাখেন শুধু, আ, প্রতি, উপ, অনু, উত, নি, যথা, এটা অব্যয়ীভাব সমাস। কি কি? আ, প্রতি, উপ, অনু, উত, নি, যথা হলে অব্যয়ীভাব। ঠিক আছে? আর বহুব্রীহি দেখেন, বহুব্রীহি শেষে যার বা যাতে হলে বহুব্রীহি হয়, শেষে যার বা যাতে হলে বহুব্রীহি হয়। এখন দেখেন কি বলছি, শেষে যার বা যাতে হলে বহুব্রীহি। অব্যয়ীভাব পূর্বপদে আ, প্রতি, উপ, অনু, উত, নি, যথা। কর্মধারায় এটা বিশেষ্য বিশেষণ পদের মধ্যে বা বিশেষণ অনেক কিছু হতে পারে এখানে, এটা একটু ডিটেলস আলোচনা করবো বলে আমি এটা রেখে দিচ্ছি, কারণ এটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়। উপমান, উপমিত, উপমেয়, রূপক, এটা আইডেন্টিফাই করাটা খুব কষ্টকর, তাই না? ওটা যাব। আর তৎপুরুষ, এটা পূর্বপদে বিভক্তি লোপ পাবে, তবে সব যে তাই হবে তা এর বাইরেও আছে। আর দ্বিগু সংখ্যার সমান হবে, দ্বন্দ্ব সমাসে উভয় পদের মধ্যে ও বসবে। ঠিক আছে? একটু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আমি যখন লিখবো, আপনারা এইখানেই লিখতে যাবেন না কিন্তু আপনাদের খাতায়, তাহলে কিন্তু জায়গা হবে না। আপনারা নিচে আলাদা জায়গায় নোট করে নিয়ে নিন। ঠিক আছে? দেখেন, রেডি তো না? আমি এই জায়গাটা একটু নিচ্ছি সবার আগে। বোর্ডের দিকে তাকান। আপনাদের প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, সমাজ বোঝার জন্য। কেউ ভুলেও ব্যাস বাক্য মুখস্থ করতে যাবেন না। হাজার হাজার শব্দ, হাজার হাজার ব্যাস বাক্য আপনি কিভাবে মুখস্থ করেন বলেন তো ভাই? তাহলে তো সমাস একদিন দেখি শুধু পার করার সমাস হাজার হাজার ধরে ধরে ব্যাস বাক্য ধরে ধরে করতে হবে, তাহলে আপনি বুঝবেন কি হবে? ঠিক আছে? অন্তত সমস্ত পদটা দেখে যেন চিনতে পারেন এটা কোন সমাস। সবার আগে আমি অব্যয়ীভাব দিয়ে লিখবো, কারণ যেহেতু আমার জায়গা আছে, একবারে লিখলে হয়ে যাবে। আমি অব্যয়ীভাবটা দিয়ে শুরু করে ওটাকে ডিলিট করে বহুব্রীহি থেকে আমি আসতেছি একটা একটু করে। দেখেন, আ কণ্ঠ, আনত, রক্তিম, জানো, সব অব্যয়ীভাব, কিন্তু থাকলেই অব্যয়ীভাব। ক্লিয়ার?
প্রতি দিয়ে দেখেন, প্রতিদিন, প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিকূল, অবৈভাব সমাস। এবার দেখেন উপকূল, উপবন, উপশহর, উপগ্রহ, উপ থাকলে অবৈভাব। ঠিক অনু দিয়ে দেখেন, অনুতাপ, অনুতাপ, অনুগমন, অনুতাপ, অনুগমন, অনুসরণ। উত দিয়ে দেখেন, এই যে উদ্বেগ, উচ্ছৃঙ্খল, এটা। নি দিয়ে দেখেন, নির্জলা, নির্জলা, নিরামিষ, অবৈভব সমাস। যথা দিয়ে দেখেন, যথাসাধ্য, এই যে যথাবিধি, যথাবিধি, যথারীতি, এগুলো অবৈভব। এই দেখেন যথা রীতি, অবৈভব। তাহলে আ দিয়ে দেখেন, আকণ্ঠ, আনত, আরক্তিম। প্রতি দিয়ে দেখেন প্রতিদিন, প্রতিবাদ, প্রতিকূল। উপ দিয়ে দেখেন উপকূল, উপবন। অনু দিয়ে দেখেন অনুতাপ, অনুগমন। উদ দিয়ে দেখেন উদ্বেগ, উচ্ছৃঙ্খল। নি দিয়ে দেখেন নির্জলা, নিরামিষ, যথাসাধ্য, যথাবিধি, যথারীতি, হলে অবৈভব। লাস্ট ওয়ান, আরেকবার শেষবারের মতো আমাকে বলবেন। বলেন আ, প্রতি, উপ, অনু, উদ, নি, যথা, আগে থাকলে অবৈভব। আমাকে একটু বলবেন এটা ক্লিয়ার হয়ে গেছে কি? সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে কিনা, হ্যাঁ বা না? প্লিজ একটু রেসপন্স করেন। আপনাদের আমরা কোনো ফিডব্যাক চাই না, কোনো কিছুই চাচ্ছি না আপনাদের থেকে। শুধু একটু আমার সঙ্গে রেসপন্স করবেন, এইটুকু, হ্যাঁ বা না, বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা। অনেক কিছুই চলে যাবে এখন। বহুব্রী মনে আছে? যার বা যাতে হলে বহুব্রী সমাস। আমি আরেকটু নিব বহুব্রীর জন্য, এবার কর্মধারে চলে আসবো। দেখেন বহুব্রীর প্রকারটা আগে দেখেন। বহুব্রীর সমানাধিকরণ, সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যাধিকরণ, প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত, নয়, অলোক, এটা উচ্চারণ কিন্তু নঞ্চ না, নয়, অলোক, অলোক, মধ্যপদ লোপী, মধ্যপদ লোপী, সংখ্যাবাচক, ব্যতিহার, নয়, নিপাতনে সিদ্ধ। আমার সঙ্গে একটু বলো, বলে সমানাধিকরণ, ব্যাধিকরণ, প্রত্যয়ান্ত, নাই, অরূপ, মধ্যপদলোপী, সংখ্যাবাচক, ব্যতিহার, নিপাতনে সিদ্ধ। আবার সমানাধিকরণ, ব্যাধিকরণ, প্রত্যয়ান্ত, নয়, অলোক, মধ্যপদলোপী, ব্যতিহার, সংখ্যাবাচক, ব্যতিহার, নিপাতনে সিদ্ধ। একটু বলে যাও। এই 8টা এখানে এমনিতে বলে 8 প্রকার, বাট 9টা কিন্তু বইয়ে লেখা 8 প্রকার, কিন্তু সিরিয়ালি 9 আছে। তুমি 9 প্রকারই বলো, কোনো সমস্যা নেই। বাট এটা মুখস্থ আছে কার কার? এখনই মুখস্থ হয়ে গেছে, একটু বলতে হবে যে হ্যাঁ আমার মুখস্থ হয়ে গেছে স্যার। একজন বলো যে স্যার আমার মুখস্থ হয়ে গেছে। সমানাধিকরণ শুনে নাও, ব্যাধিকরণ, প্রত্যয়ান্ত, নয়, অলোক, মধ্যপদলোপী, সংখ্যাবাচক, ব্যতিহার, নিপাতনে সিদ্ধ। যার হয়ে গেছে বলো। কারণ এই প্রকার যদি মুখস্থ না হয়, সারা জীবনেও তোমাকে আমি এসালম কেন যদি অক্সফোর্ড বা ক্যামব্রিজ থেকে আসে, কোনো লাভ নেই সমাস, কোনো লাভ নেই, লাভ নেই, লাভ নেই। প্রকারই তোমার সারা জীবনে মুখস্থ করতে পারলো না ভাই, সারা জীবনে মুখস্থ নেই, তুমি সমাজ বুঝবা কি হবে? তুমি টিচারের বদনাম করবো তো পরে। তোমারই মুখস্থ নেই, তুমি টিচার বদনাম করবো, বাস এটাই বাস্তবতা। সারা জীবনে তোমার একটা মুখস্থ নেই, সুতরাং সারা জীবনে তুমি সমাজ শিখতে পারবো না। এখন এটা মুখস্থ করা হলো, আর 30 সেকেন্ড সময় আছে। সমানাধিকরণ, ব্যাধিকরণ, প্রত্যয়ান্ত, নয়, অলোক, মধ্যপদলোপী, সংখ্যাবাচক, ব্যতিহার, নিপাতনে সিদ্ধ। কেউ আমার জিজ্ঞাসা আপনি মুখস্থ বলতে পারবেন,
কেমন লাগে বলো? আমি লিখেছি 20 বছর ধরে, 21 বছরে পদার্পণ করেছি, এটা আমি শিখাচ্ছি, আমি পারবো না এটা? হয়েছে? একটা তো জানি, যার বাজা তুলি ভবরি। দেখো তোমরা ওদিকে লিখো, সমস্যা নেই, আমার জায়গার জন্য আমি দিকে আসতেছি। দেখো, প্রথমে কি বলছিলাম? সমানাধিকরণ মনে আছে? এই সমানাধিকরণ কেমনে বুঝবে জানো? একটা পদ বিশেষণ আর একটা পদ যদি বিশেষ্য হয়, নাউন অ্যাডজেক্টিভ, হলেই সমানাধিকরণ। এখন তুমি যদি বলো স্যার বিশেষ্য বিশেষণই চিনি না, আর এক ঝামেলা কিন্তু। ঠিক আছে, চোখের ডাক্তার দেখাতে গেছে, এটা বুঝেন না, এটা বুঝেন না, এটা বুঝেন, সে দেখে, সে লেখাপড়াই যায় না, দেখাচ্ছে ABCD। তাহলে দেখো সমানাধিকরণ, একটা পদ বিশেষণ আর একটা বিশেষ্য। দেখো এই যে নীলকণ্ঠ, নীলকণ্ঠ যা, এই যে বহুব্রীহি, এই যে বহুব্রীহি আছে যা, মনে আছে যার বা যাতে থাকবে। তাহলে দেখো নীলকণ্ঠ যা, এই যে বহুব্রীহি, বহুব্রীহি আছে যা, এগুলো সমানাধিকরণ। তাহলে একটা পদ বিশেষণ, একটা পদ বিশেষণ আর একটা পদ বিশেষ্যের সমানাধিকরণ, একটা পদ বিশেষণ আর একটা পদ বিশেষ্যের সমানাধিকরণ। ঠিক আছে? ওকে, এবার আসো ব্যধিকরণ। ব্যধিকরণ কি দেখো? ব্যধিকরণে ওইখানে লিখবা, কিন্তু আমার জায়গার জন্য আমি সরে আসছি কিন্তু। ব্যধিকরণ ওটাও বিশেষ্য, বিশেষ্য প্লাস, তুমি মাথায় লিখে এরকম বিশেষ্য বিশেষ্য, বিশেষ্য প্লাস বিশেষ্য হলেই ব্যধিকরণ। দেখো দুইটাই বিশেষ্য যদি হয় তাহলে ব্যধিকরণ। স্যার একটা কথা ক্লিয়ার করেন তো, কর্মধারায় সমাস হলে তো বিশেষ্য বিশেষণ নয়। হ্যাঁ, কর্মধারায় সমাস বিশেষ্য বিশেষণ নয়, কিন্তু বহুব্রী সমাস যখন বিশেষ্য বা বিশেষণ এগুলো হবে তখন অন্য অর্থ প্রকাশ পাবে, কিন্তু কর্মধারায় তাই না, যেটা কিন্তু ইনক্লুড করবে সেটাই অর্থ প্রকাশ করবে। যেমন দেখো ভাইয়া, এই যে 80-20, এটা কিন্তু দেখো 80-20, দেখো দুইটাই বিশেষ্য। এই দেখো বিনা পানি, তাহলে 80-20 কি হবে? দেখো 80-তে 20 যায়, বিনা পানিতে যায়, এটা সমানাধিকরণ। ব্যধিকরণ তাহলে সমানাধিকরণ কি? দুইটাই বিশেষণ, আর ব্যধিকরণ হলো দুইটার একটা বিশেষণ না, তার মানে দুইটা পদে বিশেষ হলে ব্যধিকরণ হবে। এবার আসো প্রত্যয়ান্ত। প্রত্যয়ান্ত কখনোই দেখো শেষে আকার, শেষে আকার, একার, ওকার, এই প্রত্যয়গুলো শেষে থাকলে, সরি ওকে একটু উপরে নেই, এগুলো শেষে থাকলে প্রত্যয়ান্ত। কি কি বলছি বলতো? আকার, একার, ওকার, এই প্রত্যয়গুলো শেষে থাকলে সে প্রত্যয়ান্ত। সোজা কিন্তু একদম। কি হবে দেখো ভাইয়া, দেখো এক চোখা, এক চোখা, এক দিকে চোখ যার। দেখো এক, এবার দেখো এক গুয়ে, কেউ দেখো এক দিকে গো যার। ঘর মুখ, ঘরের দিকে, সরি ঘরের দিকে মুখ যার, এগুলো হলো সব প্রত্যয়ান্ত। তাহলে শেষে আকার, একার, ওকার, এইগুলো থাকলে প্রত্যয়ান্ত হবে। স্যার নই চিহ্ন কি হবে? দেখো পূর্ব পদে বে থাকলেই নই হবে, বে থাকলেই নই হবে, বে থাকলেই। যেমন দেখো কি হবে? বে থাকলেই কি বলছি? নই হবে। যেমন বেহায়া, দেখো বেহায়া, নেই হায়া যার, বেতার, নেই তার যাতে, বেপরোয়া, নেই পরোয়া যার। বেহায়া কি হবে? নেই হায়া যার, বেতার, নেই তার যাতে, বেপরোয়া, নেই পরোয়া যার। তাহলে বেহায়া নেই হায়া যার, বেতার নেই তার যাতে, বেপরোয়া নেই পরোয়া যার, এগুলো হলো নয় বহুব্রীহি। ঠিক আছে? তাহলে ক্লিয়ার? সমানাধিকরণ
ব্যতিক্রম প্রত্যন্ত, এটা নই, এটা নই। এবার আসো অলুক কি? অলুক কিন্তু আরো পাবে তুমি, অলুক দ্বন্দ্ব পাবে, অলুক বহুব্রীহি পাবে, অলুক তৎপুরুষ পাবে, অলুক পাবেই তুমি। অলুকটা কি তাহলে দেখো, অলুক হলো ব্র্যাকেট এখানে লিখি না মাথায়, আমি দ্বিতীয় লিখি, সরি, দেখো কোনো কিছু লোক পাবে না, তখন অলুক হবে। কোনো কিছু লোক পাবে না হলে অলুক হবে। যেমন দেখো ভাইয়া, এই যে ভালো করে খেয়াল করে আছে ক্লাসটা, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার, হ্যাঁ দেখো এই যে মাথায় পাগড়ি যার, গলায় গামছা যার, হাতে ছড়ি যার, হ্যাঁ এই যে দেখো হাতে ছড়ি যার, এগুলো হলো অলুক। এখন একটা মজার বিষয় বলবো তোমাকে, সেটা হলো মধ্যপদ কর্মধারের সঙ্গে কিন্তু মধ্যপদ লোপ পাবে, আর মধ্যপদ বহুবৃত্তি, এটা ব্যতিক্রম, কিন্তু শেষ পদ লোপ পাবে। তাহলে তুমি কি শিখলা? শেষ পদ লোপ পেলে মধ্যপদ বহুব্রীহি, নামাবস্থায় ছিল শেষ পদই হলো মধ্যপদ লোপী। দেখো মধ্যপদ বহুব্রীহি, যেমন ধরো লিখে নাও ওখানে শেষ পদ লোপ পাবে, শেষ পদ লোপ পাবে। হ্যাঁ যেমন দেখো মেনি মুখ, মেনি মুখের ন্যায় মুখ যে নারী, মীনাক্ষী মাছের চোখের ন্যায় চোখ যে নারী। তাহলে মীনাক্ষী কি হবে? মীন মানে মাছ, পক্ষী মানে চোখ, মাছের চোখের ন্যায় চোখ যে নারী। মেনি মুখ, মেনি অর্থাৎ বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারী। ঠিক আছে, ওকে, এটা হলো শেষ পদ লোপ পাবে। শেষ পদ লোপ পেলে কি হবে? মধ্যপদ বহুব্রীহি হবে। এবার আসো সংখ্যাবাচক। সংখ্যাবাচক তো স্যার এখানে আছে, সংখ্যার সমাহার। আমি তোমাকে একটু বোঝাতে পারি সংক্ষেপে, এটা গ্রামারের বাইরে এসে। সেটা কি দেখো, সংখ্যা সমাহার হলো দ্বিগু, আর একাকার হয়ে গেলে দ্বিগু, আলাদা করা যাবে না। ত্রিফলা, তিন ফলের সমাহার, চৌরাস্তা, চার রাস্তার সমাহার, পঞ্চনদ, পাঁচ নদীর সমাহার, এটা হলেই দ্বিগু। কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি কি জানো? একাকার হবে না, আলাদা করে। ত্রিনয়ন আছে যার শিব, চৌচালা, চারটা চাল আছে যে ঘরে, তারপরে ধরো তুমি এই যে 10 আনন, মানে মুখ, 10 মুখ আছে যার রাবণ, 10 ভুজ, 10টা ভুজ মানে হাত আছে যার দুর্গা, তখন এটা হবে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি। ক্লিয়ার? তাহলে দ্বিগুর সাথে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কি? দ্বিগু একাকার হয়ে যাবে, আর এটা আলাদা আইডেন্টিফাই করা যাবে, চেনা যাবে যে এটা আলাদা। তাহলে দেখো এই দেখো পূর্ব পদে সংখ্যা থাকবে, পূর্বপদের সংখ্যা থাকবে। যেমন দেখো ত্রিনয়ন, আছে যার, কে জানো? সে শিব। 10 আনন, 10 আর একটা কথা মনে রাখবা, এই যে সমাসবদ্ধ পদ যখন আমরা করব, সাধারণত আমরা কি করি জানো? এগুলো সব কিন্তু তৎসম শব্দ। এখন আমরা মুখের ভাষার কাছাকাছি নিয়ে আসছি, বুঝছো? 10 আনন মুখ আছে যার, 10 ভুজা, 10 ভুজ আছে যার, 10 ভুজা। তাহলে 10 আনন, ত্রিনয়ন, 10 আনন, 10 ভুজা, এগুলো সব সংখ্যাবাচক বহুব্রীহি। ক্লিয়ার?
এবার দেখো দেখো ভাইয়া, বেতিয়ার কি সবচেয়ে মজা, একটা আকার আর একটা রস্বীকার, এই মিলে বেতিয়ার। একটা আকার একটা রস্বীকার, এই মিলে কি বেতিয়ার। কানা কানি, গলা গলি, ধরা ধরি, লাঠা লাঠি, সারা সারি, মাতা মাতি, চোখা চোখি, গুতা গুতি। আমার বললো স্যার গুতাগুতি কি হবে, কেন গুতিয়ে গুতিয়ে যে যুদ্ধ, হ্যাঁ, কানা কানি, কানে কানে যে কথা, গলাগলি, গলায় গলায় যে ভাব, এগুলো একটাও ব্যালকর কাছে করে দেওয়ার কথা ছিল না সমাজে। কিন্তু কেন করলাম যেন সমস্ত দেখলে চিনতে পারো, ব্যাস বাক্যটা বোনাস হিসেবে করে দিলাম, সত্যি করে বলি। কারণ ব্যাস বাক্য দিয়ে সমাজ চেনা যাবে না, সমাজ ধরেই চিনতে হবে সমস্ত বাক্য। দেখো কানা কানি কি হবে, কানে কানে যে কথা, কথা তো কানে মুখ হয়, তাহলে কি তারা ভুল লিখছে? না রে, ভুল লিখে নাই। তুমি একজনের কানে বলছো, সে আরেকজনের কানে বলছে, সে আরেক এরকম করে গেছে, এটাকে বলা হয় কানা কানি, কানে কানে যে কথা। এই যে কোলাকুলি, দেখো কোলাকুলি, কোলাকুলি কি হবে তো, কোলে কোলে যে মিলন, ঠিক আছে। তারপর কোলাকুলি, হ্যাঁ, তারপর কানাকানি, গলাগুলি, ধরাধরি, মারামারি, সারাসারি, লাটালাটি, চুলোচুলি কি, চুলে চুলে যে লড়াই, ওকে। গালাগালি, গালিতে গালিতে যে কথা, এগুলো সব কি বলতো, বেতিয়ার। একটা আকার একটা রসিকার, দুই মিলে বেতিয়ার হয়। একটা নির্বাচনের সিদ্ধ কীর্তার স্যার, তাহলে শোনো, এই যে এতক্ষণ যা বললাম, এইটার কোনো নিয়মটা পালন না করলে সে হবে নির্বাচনের সিদ্ধ। এতক্ষণ যা বললাম সে হলো কোনো নিয়ম পালন না করলে নির্বাচন নিষিদ্ধ। তাহলে লিখবা কোন নিয়মের অধীন নয়। এই কোন মানে এটা কিন্তু কোন প্রশ্নবোধক বা ওকার দিতে হবে, কোন নিয়মের অধীন নয় হলেই নির্বাচন নিষিদ্ধ। এর মধ্যে 4টা উদাহরণ দিব, এই 4টা মুখস্থ করে ফেলবা প্লিজ, কারণ বারবার এখান থেকে আসে। দ্বীপ দ্বীপ দ্বীপ, অন্তরীপ 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 চিনো, সমুদ্রের যে অংশ, সমুদ্রের মধ্যে অর্থাৎ স্থলভাগের যে অংশ সমুদ্রের মধ্যে গিয়ে আবার স্থলভাগের দিক ফিরে আসে, অন্তরীপ বলে। দ্বীপ, অন্তরীপ, নর পশু, জীবন মৃত। দ্বীপ কি দেখো, দুদিকে অপজার, দুদিকে পানি। অন্তরীপ, অন্তর্গত, অপজার, অন্তরীপ। নর পশু, নরাকারে, পশু যে। আর জীবন মৃত, জীবিত, জীবিত থেকে ও যে মৃত। 4টে একটু দেখো, পরে আমি আলাদা বলছি। দ্বীপ, দুদিকে অবজার, অব মানে পানি, দুদিকে যার পানি। অন্তরীপ, অন্তর্গত, অন্তর্গত অবজার। নর পশু, নরাকারে, পশু যে। আর জীবন মৃত, জীবিত থেকেও যে মৃত। আচ্ছা একটা কথা বলো তো, লেখা হয়ে গেলে আমাকে বলো, আমি একটু বুঝাবো। আচ্ছা দ্বীপের কি 2 দিকে পানি থাকে না 4 দিকে পানি থাকে? চারপাশে পানি থাকে না? তাহলে আমরা কি বলেছি, দ্বীপের 2 দিকে পানি, দ্বীপ 2 দিকে অবজার। আচ্ছা 2 দিকে, তাহলে এটা কি পালন করছে? না, এটা কোনোভাবে পালন করে নাই, এই জন্য এটা হলো নিপাতনের সিদ্ধ। অন্তরীপ, অন্তর্গত অবজার, মাঝখানে পানি। আচ্ছা বলো তো, মাঝখানে পানি থাকে, থাকার কথা ছিল না, পানিতে আসা যাওয়া করতে পারে, সুতরাং পালন করলো না। নর পশু, তুমি কি দেখছো কোন পশু দেখতে নরাকারে? এই জন্য এটা নিপাতনের সিদ্ধ করি। জীবন মৃত, আচ্ছা একটা মানুষ কি জীবিত থেকে মৃত থাকতে পারে? না রে, জীবিত কিন্তু শেষ দোস্ত, আমি না শেষ, তখন হবে এটা জীবন মৃত। এবার আমি এটা মোছার পর একটা কথা বলবো। এখন আমাকে একটু প্লিজ বলবা, এই 9 প্রকারের বহুব্রী এখন ক্লিয়ার কিনা? কি কি বলেছিলাম? সমানাধিকরণ, যদিও সমাজটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার আসলে। সমানাধিকরণ, ব্যাধিকরণ, প্রত্যন্ত, নয়, অলু, মধ্যপদলবী, সংখ্যাবাচক,
ব্যতিহার নিপাতনে সিদ্ধ। ক্লিয়ার? কর্মধারায় দেখো, এখানে হতে পারে, দেখো হতে পারে একটা বিশেষ্য পদ, একটা বিশেষণ পদ। বিশেষণ হতে পারে একটা বিশেষণ আর একটা বিশেষ্য, হতে পারে দুইটাই বিশেষ্য, হতে পারে দুইটাই বিশেষণ, যা ইচ্ছে তাই হতে পারে, কিন্তু সব মিলিয়ে এটা কর্মধারয় কৌশল। হতে পারে দুইটাই বিশেষ্য, হতে পারে দুইটাই বিশেষ্য, হতে পারে দুইটাই বিশেষণ, হতে পারে একটা বিশেষ্য অন্যটা বিশেষণ, হতে পারে একটা বিশেষণ অন্যটা বিশেষ্য। ঠিক আছে? এটা কোনো শ্রেণীবিভাগের মধ্যে পড়বে না, এটা এমনিতে কর্মধারয়। দেখো কাজে পরম্পরা বোঝাতে পারে, এমনকি আগে পরে হয়ে যেতে পারে। দেখো আগে পরে কি হবে স্যার, এই দেখো আলু সিদ্ধ, কর্মধারয় কিন্তু এটা এখনো 4 প্রকারে যাইনি আমরা। আলু সিদ্ধ কি হবে, দেখো উল্টো হয়ে যাবে। সিদ্ধ যে আলু, দেখো চাল ভাজা, চাল ভাজা কি হবে বলো তো, চাল ভাজা, ভাজা যে চাল, ভাজা যে চাল, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, ধোয়া মোছা। দেখো এই যে কাজে পরম্পরা, এই যে ধোয়া মোছা, ঠিক আছে, এই যে আগে ধোয়া পরে মোছা। এই যে জজ সাহেব, জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, ঠিক আছে, চালাক চতুর, যে চালাক সেই চতুর, চালাক চতুর। কাঁচা মিঠা, এই যে কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, তোমরা বলো যা কাঁচা তাই মিঠা, এগুলো সব কর্মধারয়। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, চাল ভাজা যে ভাজা যে চাল, ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, জজ সাহেব, এগুলো এমনি পারবো, এগুলো কোনো ঝামেলা না। ঝামেলা কোথায় স্যার? তাহলে আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও আমাকে আর একটু বেশি জায়গা নিতে দাও, তাহলে আমার জন্য সুবিধা হবে। একটু বেশি জায়গা নিবো ভাইয়া, তোমরা কোথাও যাবে না কিন্তু। তোমরা চলে গেলে তাহলে আমিও সমাজ শর্টকাট করে ফেলবো, আর না হলে একদম ডিটেল যাবো আজকের, কোনো তারা নেই। সমাজ নিয়ে আজকে শেষ না করার পর্যন্ত কেউ যাবে ইনশাআল্লাহ। এবং যারা শেষ পর্যন্ত থাকবে তাদের প্রত্যেকের যেন দেওয়া হবে, এবারে যেন কিছু তাদের জীবনে হয়ে যায় 24 সালে ইনশাআল্লাহ। এবার দেখো কর্মধারয় সমাস কয় প্রকার, দেখো 4 প্রকার। 1 উপমান, 2 উপমিত, 3 রূপক, 4 মধ্যপদলোপী। আর আমি দেখানোর পরে সমাজটা বাসায় আবার ঘাটাঘাটি করবা। একবার যদি বুঝে বলো যে ক্লাস করে ফেলতে সমাজ শেষ হয়ে গেছে, তাহলে এটা জীবনে হবে না। কারণ তোমার কি মনে হয় একদিন আমি এই জায়গাটা আসছি, এই সমাজ এরকম একদম তুলোধুনো করে নিয়েছে হাতের মুঠে একদিনে, কিন্তু তোমাকে এটা প্র্যাকটিস করতে আজকে বোঝায়। অস্তিত্ব, অস্তিত্ব শুধু অনুভব করতে হবে, দেখা যাবে না, দেখা যাবে না, কখনোই দেখা যাবে না। মধ্যপদলোপী, মাঝের পদ লোপ পাবে। ঠিক আছে? উপমান কি ভালো করে খেয়াল করো, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ হলে উপমান, ন্যায় থাকবে মাঝে, যেহেতু মান করেছে অভিমান, ন্যায় মাঝে মনে রেখো। উপমিত, মিতা বন্ধু, যেহেতু 2টা বন্ধু, ন্যায় থাকবে শেষে মনে রাখো। যেহেতু রূপক, একটা অস্তিত্ব দেখা যাবে না, এদের মাঝখানে একটা রূপ লাগিয়ে দিবা, একটা রূপ কল্পনা করে নিবা, আর এটা তো মাঝের বদল পাবেই। এবার দেখো নাউন অ্যাডজেক্টিভ, এই দেখো তুষার শুভ্র, তুষার শুভ্র, হ্যাঁ, এই দেখো অরুণ রাঙ্গা। এখন একটা ঝামেলা আছে কিন্তু, ঠিক আছে, অরুণ রাঙ্গা, তুষার শুভ্র, অরুণ রাঙ্গা। কাজল কালো, ঘন শ্যাম, কাজল মানে কি, আচ্ছা ঘন শ্যাম। এই যে ভ্রমর কৃষ্ণ, দেখো আমি আর কয়েকটা বেশি দিই, ব্যাপারটা তোমরা করে না বলে দিচ্ছি। ভ্রমর কৃষ্ণ, ঘন শ্যাম, কাজল কালো, কাজল কালো। এবার দেখো তুষার শুভ্র হলো, তুষার বড়, শুভ্র সাদা, তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র কি তুষারের ন্যায় শুভ্র। অরুণ রাঙা কি অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। ভ্রমর কৃষ্ণ কি ভ্রমরের ন্যায় কৃষ্ণ। ঘন শ্যাম, ঘনের ন্যায় শ্যাম। কাজল কালো, কাজলের ন্যায় কালো। ঘন মেঘ, মেঘের মতো শ্যাম মানে কালো। কৃষ্ণ কালো, ব্ল্যাক। হ্যাঁ, এবার তাহলে শস্য ব্যস্ত, দেখো এটা বারবার আসে। শস্য মানে খরগোশ, শস্য ব্যস্ত, শস্যকে ন্যায় ব্যস্ত। নাউন অ্যাডজেক্টিভ ন্যায় মাঝে, এটা নিয়ে আর কোনো কথা হবে না।
এখানে সাজিয়ে রাখবা, ব্যাস বাক্য নিজে নিজে করে নিবা। আমি যদি এখন ব্যাস বাক্য করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে কিন্তু, বাট বুঝিয়ে দিলাম কিন্তু। নাউন অ্যাডজেক্টিভ উপমান ন্যায় থাকবে মাঝে, নাউন নাউন উপমিত ন্যায় শেষে। দেখো এখন একটা প্রশ্ন ধরো, স্যার চন্দ্রমুখ কি হবে? দেখো চন্দ্রমুখ, চাঁদ মুখ, মুখ চন্দ্র, এগুলো হয় উপমিত আসলে। কারণ অপশনে যদি উপমিত না থাকে তখন রূপক দিবা, কারণ কেউ কেউ এটাকে রূপক বলেছেন। এই জন্য কোনো কোনো ব্যাকরণবিদ তাহলে হবে উপমিত, আর না হলে রূপক দিবা। তাহলে দেখো উপমিত দুইটাই নাও। এই যে দেখো পুরুষ সিংহ, পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। এই দেখো বাহুলতা, বাহুলতা, বাহুলতার ন্যায়। হ্যাঁ, কিছু নাই কিন্তু, অ্যাডজেক্টিভ নাই এখানে। মুখ চন্দ্র, দেখো এই যে মুখ চন্দ্র, মুখ চন্দ্র, এগুলো হলো উপমিত। তাহলে দুইটাই নাউন হলে, নাউন অ্যাডজেক্টিভ হলে উপমান, নাউন নাউন হলে উপমিত। আর রূপকে একটার অস্তিত্ব পাওয়া যাবে না। তুমি দেখো কোনোভাবেই তুমি একটার অস্তিত্ব পাবা না। এই যে মন মাঝি আছে না, মন মাঝি, এই দেখো সরি, এই যে মনকে তুমি জীবনেও খুঁজে পাবে না। এই জন্য মাঝখানে রূপ হবে কিন্তু, মন রূপ মাঝে একটা ন্যায় শেষ হবে কিন্তু। পুরুষ সিংহের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, বাহুলতার ন্যায়, ওই যে ন্যায় শেষে খেয়াল রাখবে কিন্তু। এই যে অধর পল্লব, অধর মানে নিচের ঠোঁট, আর পল্লব হলো গাছের পাতা, তাহলে অধর পল্লবের ন্যায়। ফুল কুমারী, কুমারী ফুলের ন্যায়। নাউন নাউন, নাউন অ্যাডজেক্টিভ হলো উপমান, নাউন নাউন উপমিত, ন্যায় শেষে ন্যায় মাঝখানে। আর রূপক কি? মাঝখানে একটা রূপ থাকবে, মন মাঝি, মন রূপ মাঝি। এই যে মন মাঝি, মন রূপ মাঝি, এই যে প্রাণ পাখি রে বোঝাই কেমনে, প্রাণ রূপ পাখি। এই যে বিষাদ সিন্ধু, দেখো এই যে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। এই যে ভব নদী, ভবরূপ নদী, এগুলো সব রূপক হবে। মাঝখানে যদি একটার অস্তিত্ব দেখা যাবে না, বিষাদ দেখা যায় না, ভব দেখা যায় না। বিদ্যাসাগর, দেখো এই যে বিদ্যাসাগর, শোকসাগর, এগুলো সব একটা, বিদ্যাকে দেখা যায় না, দেখো বিদ্যা সাগর, শোকসাগর, এগুলো নাউন অ্যাডজেক্টিভ উপমান, নাউন নাউন উপমিত, একটার অস্তিত্ব না পেলে রূপক। মধ্যবর্তী মাঝের পদ্ম পাবে, আর কিছুই না। এই যে সাহিত্য সভা, দেখো সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। আমি এখন কেন ব্যাকরণগুলো করে দিচ্ছি না, সময় লেগে যাবে অনেক, দ্বিগুণ তিনগুণ। কারণ তোমরা জানো সময় অনেক বড় একটা চ্যাপ্টার। চাইলে এই যে আমাদের লাইভটা আবারও শুনবা, এখান থেকে ডিলিট করতে আমি রিকোয়েস্ট করো কমির ভাইকে, এখান থেকে শুনবা পুরো, এটা আবার করবা। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। এই যে মৌমাছি, মৌ আশ্রিত মাছি, বউ ভাত, বহু পরিবেশিত ভাত, পলান্ন, এই যে পলান্ন, পল মিশ্রিত অন্ন, এগুলো সব স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ। আমি আবারও বলছি সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। মৌমাছি, মৌ আশ্রিত মাছি, পলান্ন, পল মিশ্রিত অন্ন, বউ ভাত, বউ ভাত, বহু পরিবেশিত ভাত। ঠিক আছে, এবারে স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ। ঠিক আছে, স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ। সিংহাসন, এই দেখো সিংহাসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এগুলো সব মধ্যবর্তী। ক্লিয়ার? কর্মধারায় গেল, অবৈভব গেল, ভদ্রী গেল। এবার একটা আমরা আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমাজ। এটা হয়ে গেল, আর বেশি লাগবে না। দেখো তৎপুরুষটা, দেখো মনে আছে পুরো পদে, আচ্ছা বিভক্তি লোপ পাবে, তৎপুরুষ এদিক থেকে এসে শেষ করে আবার এদিক থেকে একবার শুধু বলে যাবো। তৎপুরুষ দেখো, এই যে দ্বিতীয় তৎপুরুষ, তৎপুরুষ দেখো দ্বিতীয় তৎপুরুষ। এখন দ্বিতীয় তৎপুরুষ কখন হবে মনে রাখবা, দ্বিতীয় হলো কে রে, দেখো এই যে কে রে, এ রে এবং বেপিয়া, এটা বারবার আসছে হলে বেপিয়া, কে রে রে হলে এবং বেপিয়া হলে, বেপিয়া হলে দ্বিতীয় তৎপুরুষ হবে। যেমন দেখো গা চেনা, কেউ জানো গাকে চেনা, দেখো গাকে চেনা, এই যে কে লোক হয়ে গেছে। রথ দেখা, রথ দেখা, কি হবে রথকে দেখা। কলা বেচা, কলাকে বেচা, এটা হলো দ্বিতীয় তৎপুরুষ। ঠিক আছে, চিরসুখী, দেখো চিরসুখী, এটাও বেপিয়া হবে। যে চিরকাল, সরি বেপিয়া সুখী, ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপী স্থায়ী, দীর্ঘস্থায়ী, দীর্ঘকাল ব্যাপী স্থায়ী। দ্বিতীয় বিভক্তি কি, কে রে রে বেপিয়া,
গা চেনা গাকে চেনা, রথ দেখা রথকে দেখা, কলা বেচা কলাকে বেচা, এগুলো হলো বিপিয়া। 2 দেখো তৃতীয়া তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ কি বলতো? দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। মন গড়া, মন গড়া, মন দিয়ে গড়া, মন গড়া, মন দিয়ে গড়া। মধু মাখা, মধু দিয়ে মাখা, মন গড়া, মন দিয়ে গড়া। মধু মাখা, মধু দিয়ে মাখা। তারপরে যে শ্রম লব্ধ, কে বলতো? শ্রম দ্বারা লব্ধ, এগুলো তৃতীয়া। 3 চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। স্যার দ্বিতীয় আর চতুর্থী তো একই, এই যে কে রে এ রে একই তো। দুইটার মধ্যে তফাৎ কি? দুইটার মধ্যে তফাৎ হলো, দেখো ভালো করে খেয়াল করো। এটা যখন কেড়ে এনে হবে, এটা সত্য ত্যাগ করে দেওয়া হবে। গুরু ভক্তি, গুরুকে ভক্তি, দেব দত্ত, দেবকে দত্ত, এটা সত্য ত্যাগ করে দেওয়া হবে। আর আরেকটা হবে জন্যে বা নিমিত্তে। জন্যে বা নিমিত্তে হলে চতুর্থী হবে। তারপর দেখো, আমি আবার রিপিট করবো, সমস্যা নেই, তারা হলে দরকার নেই, ধীরে সুস্থি করো। গুরু ভক্তি, দেখো এরপর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবো, আমি আছি। যত প্রশ্ন আছে, যার যত সমস্যা শেষ হোক আগে, এরপরে যার যত প্রশ্ন আছে প্রাণ করে প্রশ্ন। গুরু ভক্তি, গুরুকে ভক্তি। দেব দত্ত, কি হবে? দেবকে দত্ত। জন্যে বা নিমিত্ত হলো চতুর্থ হবে। দেখো রান্না ঘর, কে বলতো? রান্নার নিমিত্তে ঘর। ঠিক ওইরকম বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়। আরামকে দ্বারা, আরামের জন্য কে দ্বারা? চতুর্থী তৎপুরুষ। হজ যাত্রা, হজের জন্য যাত্রা। ডাক মাসুল, ডাকের জন্য মাসুল, চতুর্থী তৎপুরুষ হবে। এবার আমি শুরু থেকে আরেকবার শুরু করি। দেখো দ্বিতীয় তৎপুরুষ, দেখো দ্বিতীয় থেকে কেড়ে এবং বেপিয়া। যেমন গা চেনা, গাকে চেনা, রথ দেখা রথকে দেখা, কলা বেচা কলাকে বেচা, কেড়ে এলে দ্বিতীয়া। আর বেপিয়া হলে দিতে হবে চির সুখী, চিরকাল বেপিয়া সুখী। ক্ষণস্থায়ী, ক্ষণকাল বেপি স্থায়ী। দীর্ঘস্থায়ী, দীর্ঘকাল বেপি স্থায়ী। বেপিয়া হলেও দিতে হবে। তৃতীয় ব্যক্তি কি? দ্বারা দিয়ে প্রতি। দেখো মন গড়া, মন দিয়ে গড়া। মধু মাখা, মধু দিয়ে মাখা। শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, দ্বারা দিয়ে করতেগুলো তৃতীয় হয়। চতুর্থীও কেড়ে এনে। চতুর্থী কি? দেখো গুরু ভক্তি, গুরুকে ভক্তি। দেব দত্ত, দেবকে দত্ত। আবার জন্য নিমিত্ত শুধু রান্নাঘর, রান্নার নিমিত্ত ঘর। বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়। আরাম কে দ্বারা, আরামের জন্য কে দ্বারা। বসত বাটি, বসতের নিমিত্তে বাড়ি। স্যার লিখে দেন না কেন? এটা মুছতে দিলে আমি লিখে দিতে পারবো, জায়গা হবে আমার। রান্নাঘর, দেখো দেখো এই যে দেখো বালিকা বিদ্যালয়, দেখো বালিকাদের জন্য বিদ্যালয়। হ্যাঁ, হজ যাত্রা, হজের জন্য যাত্রা। দেখো ডাক মাসুল, ডাকের জন্য মাসুল। এই দেখো আরাম কে দ্বারা, আরামের জন্য কে দ্বারা। বালিকা বিদ্যালয়, হজ যাত্রা, ডাক মাসুল, আরাম কে দ্বারা। এটার জন্য বা নিমিত্ত হলে চতুর্থ হবে। ঠিক আছে ভাইয়া, আশা করি একটু ক্লিয়ার হয়ে গেল। ওকে 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 ওকে, তাহলে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। আচ্ছা পঞ্চমী বিভক্তি আমি একবার কিন্তু বিভক্তিগুলো সব মুখস্থ করে দিচ্ছি। আল্লাহ, সমস্যা নেই। দেখো পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ তুমি কি হবে? যা পঞ্চমী হতে থেকেছে, হতে থেকে, এই যে দেখো এটা কি হয়েছে না? হতে থেকে ছে, পঞ্চমী। দেখো বিলাত, বিলাত ফেরত। হ্যাঁ কি হবে? বিলাত হতে ফেরত।
আগাগোড়া, আগা গোড়া, আগা হতে গোড়া। বৃক্ষচ্যুত, দেখো বৃক্ষ চ্যুত, বৃক্ষ হতে চ্যুত। স্বর্গভ্রষ্ট, স্বর্গভ্রষ্ট, স্বর্গ হতে ভ্রষ্ট। আমি এখন ব্যাকরণগুলো লিখে দিচ্ছি, যদিও কথা ছিল না। দেখো বিলাত হতে বা বিলাত থেকে ফেরত, সরি এখন পুরোত হয়, একশো খণ্ডত হইত। আগা গোড়া, আগা হতে গোড়া। বৃক্ষচ্যুত, দেখো বৃক্ষ হতে বা বৃক্ষ থেকে চ্যুত। স্বর্গভ্রষ্ট, স্বর্গ হতে ভ্রষ্ট। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, আগা গোড়া, আগা হতে গোড়া। এই যে বৃক্ষচ্যুত, বৃক্ষ হতে চ্যুত, স্বর্গভ্রষ্ট, স্বর্গ হতে ভ্রষ্ট। এটা হতে থেকেছে, এটা হলো পঞ্চমী। ষষ্ঠী বিভক্তি দেখো, ষষ্ঠী হতে দেখেছে, ষষ্ঠী তত্ত্ব। এবার দেখো ষষ্ঠী তত্ত্বের ব্যয়া দেখো। ষষ্ঠী দেখো, আলোচনাটা একটু বেশি সমাস তো কঠিন চ্যাপ্টার, এই জন্য আমরা আর অন্যদিকে ডাইভার্ট হচ্ছি না, কোনো গল্প করতেছি না, কোনো মজা হচ্ছে না, তাই না? একটু মনোযোগ করতে হবে ভাইয়া, কারণ গল্প এবং মজা করে অনেক সময় বাবু সমাজটা একটু ভালো করে শিখে আসবে, একটু কষ্ট করো। দেখো ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী ব্যক্তি দেখো র এর, র এর ষষ্ঠী। যেমন দেখো চা বাগান, ষষ্ঠী দেখো ষষ্ঠী দেখো রাইট। চা বাগান, চায়ের বাগান। রাজপুত্র দেখো, রাজপুত্র, রাজার পুত্র। হ্যাঁ, তারপরে চা বাগান, চায়ের বাগান, রাজপুত্র, রাজার পুত্র, ষষ্ঠী। এবার দেখো সপ্তমী তৎপুরুষ, সপ্তমী বিভক্তি দেখো এ অ তে। দেখো বিশ্ববিখ্যাত, কি হবে? বিশ্বে, বিশ্ববিখ্যাত এ আছে দেখো, বিশ্বে বিখ্যাত, বিশ্ববিখ্যাত পানির খোলা এখন বাংলাদেশে, বিশ্ববিখ্যাত, বিশ্বে বিখ্যাত। এই দেখো এই অর্থে কিন্তু দেখো রাত কানা, রাতে কানা, যে দিবা নিদ্রা, দিবায় নিদ্রা, ভোজন পটু, ভোজনে পটু, এই অর্থে হলেই সপ্তমী। তাহলে ষষ্ঠী রয় সপ্তমী অর্থে। এর বাইরে এখন তিনটা তৎপুরুষ সমাস আছে, ওইটা যত ঝামেলা। কি দেখো কি তিনটা, সেই তিনটা। তাহলে আমাদের ছয়টা হয়ে গেল কিন্তু অলরেডি। সপ্তমী দেখো 7, 8, 9, এই তিনটা। 7 নম্বর হলো 9 তৎপুরুষ, অলুক তৎপুরুষ, আর এটা হলো উপপদ তৎপুরুষ। 9 অলুক উপপদ, 9 হলো উপপদ, 9 অলুক উপপদ। 9 কি দেখো, অ না হলেই নয়, অ না হলেই নয়। যেমন অকাতর, অকাতর, ন বা নয় কাতর, ন বা নয় কাতর। নাস্তিক, নাস্তিক, এটা হলো নয় আস্তিক। হ্যাঁ, নাতি দীর্ঘ দেখো, নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ, যে নয় তৎপুরুষ। অনা হলেই নয়, অকাতর, নকাতর, নাস্তিক, নয় আস্তিক, নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ, এগুলো নয় তৎপুরুষ। আর অলুক তৎপুরুষ কি জানো? অনা হলেই নয়, খেয়াল করো, অলুক তৎপুরুষ কোনো বিভক্তি লোপ পাবে না, কোনো বিভক্তি লোপ পাবে না। দেখো কোনো, এটা অনেক মজা, কোনো বিভক্তি লোপ পাবে না। যেমন দেখো, যেমন গায়ে পড়া, গায়ে পড়া, গায়ে পড়া, গায়ে পড়া, গায়ে পড়া,
গরুর গাড়ি গরুর গাড়ি, দেখো গরুর গাড়ি গরুর গাড়ি গরুর গাড়ি গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি। আর উপবাদ তৎপুরুষ কি দেখো, উপবাদ তৎপুরুষ হলো একটা শব্দ, দেখো একটা শব্দ, একটা ধাতু আর একটা প্রত্যয়, এটা হলো উপপদ। শব্দ ধাতু প্রত্যয় হলো উপপদ। একটা শব্দ, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। এখন বহুব্রীর পরে কর্মধারের পরে এই অংশটা, একটা শব্দ, একটা ধাতু, আর আজকে সমাজ বোঝার পরে বিগত বছরের যত প্রশ্ন আছে সব প্রাণ মারবা, আমি আছি ইনশাআল্লাহ। শব্দ ধাতু প্রত্যয়, এটা উপপদ। দেখো কি কি, এই যে পকেট মার, স্যার কেমন হলো এটা বলতেছেন, পকেট মার, পাতা চাটা, পাতা চাটা, উপরে লিখবো না নিচে, মাছি মারা, দেখো মাছি মারা, ধামা ধরা, দেখো পকেট মার, পকেট শব্দ, দেখো পকেট শব্দ, মার ধাতু এ প্রত্যয়, পকেট মারে যে, পাতা চাটা, পাতা শব্দ, চাট ধাতু এ প্রত্যয়, পাতা চাটে যে, পকেট মারে যে, পাতা চাটে যে, মাছি মারা, মাছি মারে যে, ধামা ধরা, ধামা ধরে যে, তাহলে পকেট মারে যে, হ্যাঁ পাতা চাটে যে, মাছি মারে যে, ধামা ধরে যে। একটা শব্দ, একটা ধাতু আর একটা প্রত্যয়, সেটা হলো উপপদ। সেটা কি বলতো, সেটা হলো উপপদ। থ্যাংক ইউ। এখনো আমাদের সাথে আলহামদুলিল্লাহ অজস্র শিক্ষার্থী যুক্ত আছে, সবার প্রতি কৃতজ্ঞতা। আসলে শব্দ ধাতু প্রত্যয়, এখন দেখো কি কি বলেছি আমি, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়, অলুক, উপপদ। দ্বিতীয় কি, দ্বিতীয় বিভক্তি কে রে রে লোক পেলে দ্বিতীয় তৎপুরুষ, বেপিয়া থাকলে দ্বিতীয়, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক হলে তৃতীয় তৎপুরুষ, একটা লোক পেলে চতুর্থী কে রে রে, তবে সত্য ত্যাগ করে জন্য নিমিত্তে চতুর্থী, পঞ্চমী হতে থেকেছে ষষ্ঠী রাত, সপ্তমী এ হতে। এরপরে নয় তৎপুরুষ, অ না পূর্ব থেকে নয়, অলুক কোন ব্যক্তি লোক পাবে না, মায়ে তারানো বাপে খাদানো, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি গায়ে পড়া, অলুক। অনেক মজা না বলো। আর উপপদ কি, একটা শব্দ, একটা ধাতু আর একটা প্রত্যয় হলে এবার দেখো দ্বি মানে কি জানো, দুই, গো মানে গরু, দ্বিগু সমাস। পূর্বপদের সংখ্যা আর পরপদের সমাহার বোঝালেই দ্বি। মনে আছে, এটা লিখছে একবার। তাহলে ব্যবহার করে কি হচ্ছে, যে সমাসের পূর্বপদের সংখ্যা এবং পরপদের সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। যে সমাসে পূর্বপদের সংখ্যা এবং পরপদের সমাহার বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। আগেই লিখছি, সুতরাং ঝামেলা নেই। দেখো কি হবে, আলহামদুলিল্লাহ। যেমন দেখো, এটার কোনো শ্রেণীবিভাগ নেই। যেমন দেখো, ত্রিফলা, চৌরাস্তা। তোমরা একটা ওইখানে দেখো, আমরা যে শুধু যেমন লিখছিলাম পঞ্চনদ, এখানে একটা ঝামেলা আছে কি জানো, নদ নদী হয়ে যাবে পঞ্চনদ, আর বটি হয়ে যাবে বট। পঞ্চবটি, রাবণের বোন শূর্পণখা রামকে প্রেম নিবেদন করেছিল এই পঞ্চবটি বনে, বুঝছো? ওই জন্য ত্রিফলা, তিন ফলের সমাহার, চৌরাস্তা, চার রাস্তার সমাহার, পঞ্চনদ, পাঁচ নদীর সমাহার, পঞ্চবটি, পাঁচ বটের সমাহার, ষড় ঋতু, 6 ঋতুর সমাহার, সপ্তাহ 7 দিনের সমাহার, অষ্টধাতু 8 ধাতুর সমাহার, দেখো নবরত্ন 9 রত্নের সমাহার, শতাব্দী, অব্দ না বলে বস্ত্র বলেই সবচেয়ে ভালো, শতবস্ত্রের সমাহার। তাহলে ত্রিফলা কি হচ্ছে, দেখো 3 ফলের সমাহার। কথা ছিল আমরা ব্যাপক করে দিব না, বাট নাহলে বলবা স্যার কিছুই করে দিল না। হ্যাঁ, চৌরাস্তা, 4 রাস্তার সমাহার, পঞ্চনদ, দেখো নদ নদী, তাই বলেছিলাম জিনিসটা দেয়া আছে। 5
নদীর সমাহার। পঞ্চবটি 5 বটের সমাহার। ষড়ঋতু 6 ঋতুর সমাহার। সপ্তাহ 7 দিনের সমাহার। অষ্টধাতু 8 ধাতুর সমাহার। নবরত্ন 9 রত্নের সমাহার। শতাব্দী 100 বছরের সমাহার। তাহলে ত্রিফলে কি হলো তো 3 ফলের সমাহার। চৌরাস্তা 4 রাস্তার সমাহার। পঞ্চনদ 5 নদীর সমাহার। পঞ্চবটি 5 বটির সমাহার। ষড়ঋতু 6 ঋতুর সমাহার। সপ্তাহ 7 দিনের সমাহার। অষ্টধাতু 8 ধাতুর সমাহার। নবরত্ন 9 রত্নের সমাহার। শতাব্দী 100 বছরের সমাহার। এটা অনেক সোজা না, তোমরা বলো? সংখ্যার সমাহারই দ্বিগু। পূর্বতে বিভক্তি লোপ করেই তৎপুরুষ। কর্মধারের উপমান উপমিত রূপ তুলোধন করে দিচ্ছি। আ প্রতি উপ উৎনি যথা হলে অব্যয়ীভাব আগে থাকলে, আর বহুব্রী শেষে যার যাদের বহুব্রী। আমি 9টা সুন্দর করে তোমাদের বুঝিয়েছি। সমানাধিকরণ, ব্যধিকরণ, প্রত্যন্ত, নয়, অলুক, মধ্যবর্তী, সংখ্যাবাচক, ব্যতিহার, নিপাত নিষিদ্ধ সুন্দর করে বুঝিয়েছি না? হ্যাঁ বলবো। ক্লিয়ার? আসে এবার একটি স্ক্রিনশট দাও অথবা লিখে নাও, যাই করো ঝটপট। দ্বন্দ্ব। দ্বন্দ্ব দেখো ভাইয়া, দ্বন্দ্বটা দেখো। দ্বন্দ্ব কি? যে সমাসে উভয় পদার্থ প্রাধান্য পায়, আগে বলছেন দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসে উভয় পদার্থ ও বসে, তাই না? আমি কতগুলো সমস্ত বলে যাই, তুমি ব্যাসপক্ষ বলে যাও। পিতা মাতা, পিতা ও মাতা, চা বিস্কুট, চা ও বিস্কুট, মাসি পিসি, মাসি ও পিসি, জিন পরি, জিনো পরি, তাই না? দেশে বিদেশে, দেশে বিদেশে, দাগ কুমড়া, দাও কুমড়া, অহিনকুল, অহিনকুল, এগুলো সব দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসে কি হবে? উভয় পদের মধ্যে ও বসবে। উভয় পদের মধ্যে কি বসবে? ও বসবে। ঠিক আছে? এবার দেখো, দ্বন্দ্ব সমাস বহুপদী হতে পারে, বহু প্রকারের। দেখো, 1 বহুপদী দ্বন্দ্ব, 2 একশেষ দ্বন্দ্ব, 3 অলুক দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। ভাইয়া এটা একটু পরে আসি। যদি মিলন বোঝায়, ভালো করে খেয়াল করে, মিলনার্থক দ্বন্দ্ব। চা বিস্কুট, মাসি পিসি, জিম পরি, মিলন বোঝালে মিলনার্থ। অর্থটা যদি বিপরীত হয় তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব। এখন তুমি যদি বলো স্যার দা কুমড়া, অহিনকুল, আদায় কাজকলায়, সাপে নেউলে, বিশ্বাস করো, এর একটাও বিপরীতার্থক নয়, বিরোধার্থক, বিপরীতার্থক নেই, সব বিরোধার্থক। দা কুমড়া, বিপরীতার্থক কি দেখো? আসমান জমিন, ঘরে বাইরে, সাদা কালো, উঁচু নিচু, এটা বিপরীতার্থক। যদি হাত পা নাক কান এরকম অঙ্গ বোঝায় তাহলে অঙ্গবাচক দ্বন্দ্ব। 9, 7, 17, 19 সংখ্যা বোঝালে সংখ্যাবাচক দ্বন্দ্ব। কোন বিভক্তি লোপ না বলে অলুক দ্বন্দ্ব। 2 এর অধিক লোপ পেলে বহুপদী দ্বন্দ্ব। একটা পদে শেষ হলে একশের দ্বন্দ্ব। ক্লিয়ার কিনা বলো? হাট বাজার, টাকা পয়সা কারো সমর্থক দ্বন্দ্ব। এত তো দরকার নেই তোমার, গুরুত্বপূর্ণ জায়গাটা আমি শেষ করে দিচ্ছি। অঙ্গবাচক পারবে না তুমি? 9, 6, 7, 17। তাহলে দ্বন্দ্ব বহু প্রকার, নির্দিষ্ট করা নাই। যেমন তৎপুরুষ বলা আছে 9 প্রকার, বহুব্রী বলা আছে, কর্মধারের 4 প্রকার বলা আছে, দ্বন্দ্ব বলা নেই। বলা আছে দ্বন্দ্ব প্রকার সমাজ বহু প্রকার সাধিত হতে পারে। দেখো তুমি, তাহলে মিলন বোঝালে কি? মিলনার্থক।
অর্থটা বিপরীত হলে বিপরীতার্থক, এই দুটোর ব্যবধানটা কি দেখো, এই যে বিপরীতার্থক আর বিরোধার্থক, বিপরীতার্থক অর্থটা বিপরীত, আর বিরোধার্থক চিরশত্রু। দেখো 5 বিরোধার্থক, বিরোধার্থক কি দেখো, দাগ কুমড়া, দাও কুমড়া, অহিনকুল, দেখো অহি সাপ আর নকুল কিন্তু বেশি, অহিনকুল, অহিনকুল, দেখো সাপে নেউলে, সাপে ও নেউলে, এই দেখো আদায় কাঁচকলায়, আদায় কাঁচকলায়, আদায় কাঁচকলায়, তাহলে দা কুমড়া, অহিনকুল, সাপে নেউলে, আদায় কাঁচকলায়, এগুলো সব বিরোধার্থক। আর বিপরীতার্থক কি দেখো, অর্থ বিপরীত, আসমান জমি, ঘরে বাইরে, এই যে সাদা কালো, সাদা কালো, উঁচু নিচু, সাদা কালো উঁচু নিচু, ধনী দরিদ্র, আসমান জমি, দেখো ধনী, এই যে ধনী দরিদ্র, এগুলো সব বিপরীতার্থক। অলোক কি, অলোক হলো, অলোক কিন্তু যে কোনোটাই হতে পারে, এই যে আদায় কাজ করে এটা অলোক হতে পারে, মাইজি হতে পারে, হাতে নাতে সমর্থ হতে পারে, অলোক হতে পারে। তাহলে স্যার অলোক আমি আলাদা করবো কেন? 9-10 বই অলোক যেটা আলাদা সেটা আলাদাই লিখবা। যেমন দেখো হাতে নাতে, হাতে নাতে, জলে, দেখো জলের স্থলে, এটা বিশেষ আসছিল, জলের স্থলে, যেটা মনে রেখো শুধু একশেষ, একটা পদে শেষ হয়। একসময় আমরা তোমরা একশেষ ছিল, ওটা নিয়ে একটু ঝামেলা আছে, পরে আসতেছি, ওইটা ঝামেলা দূর করবো, আমি আছি। যেমন দেখো একশেষ, একটা পদে শেষ হয়, দেখো জায়াপতি, জায়াপতি, জায়াপতি না হয়ে কি হয়ে গেল, দম্পতি হয়ে গেল, এটাকে একশেষ দ্বন্দ্ব বলে। আর বহুপদী, দুইয়ের দিক পদ হলে বহুপদী, দেখো তেল, নুন, লকড়ি, লাকড়ি না কিন্তু লকড়ি, ইট কাঠ, ইট কাঠ, পাথর, বই খাতা পেন্সিল, এটা বহুপদী দ্বন্দ্ব। তাহলে দুইয়ের অধিক যদি পদ হয় তাহলে বহুপদী দ্বন্দ্ব, একটা পদে শেষ হলে একশের দ্বন্দ্ব, কোন বিভক্তি লোপ না হলে অলোপ, অর্থটা বিপরীত হলে বিপরীতার্থক, অর্থ যদি চিরসত্য হয় বিরোধার্থক, মিলন বোঝালে মিলনার্থক, সংখ্যা হলে সংখ্যাবাচক, অঙ্গ বোঝালে অঙ্গবাচক, আর যদি সমর্থক হয় তাহলে সমর্থক দ্বন্দ্ব। এই কটা একটা স্ক্রিনশট দেওয়া লিখে নাও, আমি একটু রিপিট করবো ঘোড়া থেকে, একদম ঘোড়া থেকে রিপিট করবো, অনেক কমেন্ট, গুড। দেখো শুরুতেই বলছিলাম সমাজ শব্দার্থ কি, সংক্ষেপণ, মিলন, একপদীকরণ, কতগুলো, এটা একটু মুছে ফেলবো হয়ে গেলে, কতগুলো পদ মিলে এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। যখন সমাসবদ্ধ পদ অবস্থা থাকবে তখন তার নাম হলো সমস্ত পদ, আর যখন এটা ভাঙাবে তখন হবে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ঠিক আছে, প্রথম পদটা পূর্বপদ, পরের পদটা উত্তরপদ বা পরপদ, প্রতিটি পদে একটা সমসমান পদ। সমাসকে 4 ভাগে ভাগ করা যায়, কোন সমাসে পূর্বপদ প্রধান, কোন সমাসে পরপদ প্রধান, কোন সমাসে উভয় পদ প্রধান, বা সমান 6 প্রকার। দ্বন্দ্ব সমাসের বিপরীত বলেছিলাম বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাস চেনার উপায় হলো উভয় পদের মধ্যে ও থাকবে, এবং অনেকগুলো দ্বন্দ্ব বলেছি, বহুপদী, একশেষ, অলোক, সমর্থক, মিলনার্থক, বিপরীতার্থক, বিরোধার্থক, অঙ্গবাচক, সংখ্যাবাচক, দ্বিগু একদম সোজা কোনো শ্রেণীর নেই, সংখ্যা আর সমান হলো দ্বিগু, ত্রিভালা চৌরাস্তা, ব্যতিক্রম নদ নদী হয়ে যাবে, বটি বট হয়ে যাবে। তৎপুরুষ হলো 9 প্রকার, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 9 অলোক উপপদ। সাধারণত তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পাবে এবং পরপদে অর্থে প্রাধান্য পাবে। দ্বিতীয় বিভক্তি লোপ পেলে দ্বিতীয়া, ব্যাপী হলে দ্বিতীয়া, দ্বারা দিয়ে করতে হলো তৃতীয়া, জন্মের নিমিত্তে কেরের চতুর্থী, হতে থেকেছে পঞ্চমী, রয়ের ষষ্ঠী, এই অর্থে সপ্তমী। 9 পূর্বপদে অ না থাকলে 9, কোন বিভক্তি লোপ না পেলে অলোক, আর শব্দ ধাতু প্রত্যয় উপপদ, এবার একটু মনে রাখতে হবে, পকেট মার, পাতা চাটা, মাছি মারা, ধামাধরা উপপদ। কর্মদ্বারায় আমরা সাধারণ কর্মধারা নিয়ে আলোচনা করেছি, আমরা উপমান আলোচনা করেছি, আমরা উপমিত আলোচনা করেছি, রূপক, মধ্যপদ।
ঠিক আছে? অব্যয়ভাব পূর্বপদে আ প্রতি উপ অনু উত নি যতটা অব্যয়ভাব, এটা আমরা নিয়ে আলোচনা করেছি। আর এবং সবার সাথে আমরা আলোচনা করছি বহুব্রী, শেষে যার বা যাদের বহুব্রী। আমরা এটাও আলোচনা করছি সমানাধিকরণ, ব্যতিকরণ, প্রত্যন্ত, নয়, অলুপ, মধ্যপদ্মবী, সংখ্যাবাচক, ব্যতিহার, নিপাতন সিদ্ধ। প্রতিটা আমরা তুলোধুনো করে দিয়েছি, নিপাতন সিদ্ধ করে দিয়েছি এটা। তো আপনি এবার বলেন, একজন শিক্ষকের হাতে ক্যারিসমেটিক থাকলে কতটা যে সমাজকে একবার এভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব। ছোট্ট একটা কাজ আছে আপনাদের, দুই পক্ষ একত্রিত হলে ওখানে ফায়ার হবে না। বাসায় দুইটা এইচডব্লিউ আছে, একটা হলো প্রাদি সমাজ কাকে বলে, আর একটা নিত্য সমাজ কাকে বলে। এই দুইটা হলো এইচডব্লিউ আমার, এটা আপনার জন্য, নাহলে আপনি সমাজকে একবারে ছেড়ে দিবেন। এটা হলো প্রাদি সমাজ, আর এটা হলো নিত্য সমাজ কাকে বলে, এটা এক নজর দেখবেন। সমাজ ক্লিয়ার? কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই এখন কমেন্ট করবেন, দ্রুত, যত দ্রুত পারেন ঝটপট আমি কমেন্টগুলো এখন আমি আছি আপনাদের জন্য। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমাজের মতো একটা জটিল ক্লাস, রসকসী, এমন রসকসী সাহিত্যে না, আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করেছি, সর্বাত্মক আমার চেষ্টাটা আমি ঢেলে দিয়েছি। এবার একটু জানাবেন ক্লাসটা কেমন লেগেছে, আসলে কইলে আপনাদের কমেন্টগুলো দেখবেন পরে প্লিজ। কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা। আচ্ছা, 6 প্রকার দিবেন নিঃসন্দেহে। আমি শুরুতেই কিন্তু কথাগুলো বলেছি, নতুন পুরানো যে সাংঘর্ষিক, আপনি পুরান বইটাকে ফলো করবেন, কারণ যেদিন থেকে নতুন বই থেকে আসা শুরু করবে ওই দিন আপনি 4 প্রকার দিন। কিন্তু ওটা তারা এখনো ডিটেলস কিছু বলে নাই, হাফ পৃষ্ঠা আলোচনা করে হালকার উপর ঝাপসা মেরে দিয়েছে। শুধু নতুন বই থেকে 3টা জায়গা থেকে পড়বেন, নতুন বই থেকে আমি বলতেছি, বলবো। একটা হলো ওই যে ভাষার জগতে বাংলা স্থান ষষ্ঠ, আর একটা জায়গা থেকে পড়বেন বিরাম চিহ্ন কয়েকটি, নতুন বই থেকে একটু পড়বেন, আর পথটা খুব ভালো করে নতুন বই থেকে পড়তে হবে। ওকে, বাকি সব পুরান বই থেকে, সমস্ত তথ্য পুরান বই, সমস্ত পড়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো প্রশ্ন? অনেক গোছালো ক্লাস, ধন্যবাদ, অনেক সুন্দর আছো, থ্যাংক ইউ। আপনারা ভালো বললে ভালো লাগে, তখন নিজেকে আরো ঢেলে দিতে ইচ্ছে করে। আর যদি খারাপ বলেন তখন নিজেকে হতাশ মনে হয়। আপনারা খারাপ বলবেন, এটা আপনার নিজের থেকে বলেন না, খারাপ বলে তো খারাপই বলবেন, তখন নিজেদের কাছে হতাশ মনে হয়। কবির ভাই তখন কষ্ট পায় যে হারে স্যারকে ডেকে ক্লাসটা দিলাম আর এটা কেমন বৃদ্ধা হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কৃতজ্ঞতা আপনাদের প্রতি, অনেক অনেক কৃতজ্ঞতা। তবে পুরো, আর যারা পরে যুক্ত হয়েছেন, পরে দেখতে পারেন নাই, এই ক্লাসটা পুরোটা দেখবেন আজকে। আশা করি সমাজ নিয়ে কোনোদিন আপনাদের ঝামেলা হবে না, ইনশাআল্লাহ। পদ বিরাম চিহ্ন, আর ওই যে ভাষার জগতে বাংলা স্থান কত, পুরোনো বই 4th, নতুন বই ষষ্ঠ, ওই ষষ্ঠটা দিবেন, এই 3টা, আর কিছু না। ক্লিয়ার? দরকার আমরা পর্যায়ক্রমে এই ক্লাসগুলো তো নিব ইনশাআল্লাহ, নতুন বই থেকে, কোনো সমস্যা নেই, আমি তো আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের অনেক কথা পেয়েছি, অনেক ভালো লাগা, আপনাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, ভালো লাগা, এক্সিলেন্ট। এই ঠান্ডার মধ্যে যে আপনারা আমার সাথে যুক্ত ছিলেন, আসলে ও তৎপুরুষের সংখ্যাটা বুঝে নেই। থ্যাংক ইউ। যে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুষ। আমি সংখ্যাটা তাহলে পুরো সবগুলো সমাস একটা বলে যাই দ্বন্দ্ব থেকে, যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থে প্রাধান্য হয় তাকে বলা হয় দ্বন্দ্ব। দেখেন সংখ্যাটা একদম বই রাখা। আমি আমার মতো করে কেন করেছি জানেন? ইজি করে বুঝানোর জন্য। যে দীর্ঘ দেখেন, যে সমাসে পূর্বপদের সংখ্যা এবং পরপদের সমাহার বোঝায় তাকে বলে দীর্ঘ সমাস। তৎপুরুষ দেখেন, যে সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থে প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। তাহলে স্যার কর্মধারা কাকে বলে? দেখেন, বিশেষ্য অথবা বিশেষণ পদের সাথে বিশেষ্য অথবা বিশেষণ পদের সমাস হলে কর্মধারায় সমাস হয়। এটা হলো সংজ্ঞা মূলত। অব্যয়ভাব, যে সমাসের পূর্বপদে অব্যয়, ওই যেগুলোকে পড়ানো অব্যয় এবং অব্যয়ের অর্থে প্রাধান্য পায় তাকে বলে অব্যয়ভাব সমাস। আর বহুব্রী, যে সমাসের পূর্বপদ এবং পরপদ একটা পদের অর্থে প্রাধান্য পায় না তাকে বলে বহুব্রী সমাস। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে কোনো ডিস্টার্ব করেন নাই, নাহলে সমাসের মতো ক্লাস 6 ঘন্টায় শেষ করা সম্ভব ছিল না। আপনারা আমাকে ডিস্টার্ব করেন নাই, আপনারা ডেলিভারি দিয়ে সাহায্য করেছেন, জাস্ট 1.5 ঘন্টার মধ্যে, প্রায় 1.5 ঘন্টা আর কি, সমাসের মতো একটা ক্লাস কমপ্লিট হয়ে গেল আপনাদের ইনশাআল্লাহ। ক্লিয়ার?
প্রকৃতি প্রত্যয়ের ক্লাস ছেলেমেয়েরা চাচ্ছে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ প্রকৃতি প্রত্যয়ের উপর দেওয়া হবে ইনশাআল্লাহ। এটার জন্য পিপিটি করতে হবে, তাহলে তাই সুবিধা হবে, একদম তাড়াতাড়ি গুছিয়ে দিতে পারবো আমরা। প্রকৃতি প্রত্যয়টা অনেকদিন ধরে চাচ্ছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে করবেন। অসাধারণ 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 অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আজকে বিদায় নিচ্ছি, আপনাদের জন্য শুভরাত্রি, শুভকামনা।